অবশেষে রাজা সুবল মৃত্যুর পূর্বে তার অস্থি দিয়ে এক অভিশপ্ত পাশা নির্মাণ করতে আদেশ দেন শকুনিকে, যে পাশা একমাত্র শকুনির আদেশ অনুসারে চলবে। তাই রাজা সুবল অনেক ভেবেচিন্তে রাজ জ্যোতিষীর কথা মতো একটা ছাগলের সাথে তার বিবাহ দেন। মহাভারতের প্রতিটি চরিত্রে রয়েছে আলাদা আলাদা গুরুত্ব। দুঃশাসন, দুর্যোধন, ভীষ্ম, কর্ণ সবার মৃত্যুর কাহিনী মোটামুটি আমরা জানি, কিন্তু একটি চরিত্র যে কৌরবদের ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী, সে হলো গান্ধারীর ভাই শকুনি। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে শকুনির মৃত্যু হয়েছিল, কেন তাকে সবচেয়ে ধূর্ত চরিত্র বলা হয়, তার মৃত্যুর পরও কেন তার নাম নিয়ে এত আলোচনা করা হয়। চলে এসেছি বন্ধুরা মহাভারতের আরও একটা রোমাঞ্চকর কাহিনী নিয়ে। যারা এখনও হিন্দু শাস্ত্র অফিসিয়াল চ্যানেলে যুক্ত হননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিও। শকুনির জন্ম হয় গান্ধারে। গান্ধার রাজ সুবলের ছোট ছেলে ছিল শকুনি। রাজা সুবলের মৃত্যুর পর শকুনি গান্ধার রাজ্যের রাজা হয়, তাই তাকে বলা হয় গান্ধার রাজ শকুনি। সে ছিল গান্ধারীর ভাই আর দুর্যোধনের মামা। কৌরবদের সব ষড়যন্ত্রের মূলে ছিল এই শকুনি। আসলে গান্ধার রাজ শকুনি শারীরিক দিক থেকে প্রবল শক্তিশালী না হলেও সে বুদ্ধির দিক থেকে ছিল তুখর। তবে এই বুদ্ধি সে নিজের রাজ্য পরিচালনায় না লাগিয়ে কেন নিজের বোনের বংশে বিনাশের কাজে লাগিয়েছিল? এই কাহিনীটি শুরু হয় গান্ধারীর বিবাহের পূর্বে। গান্ধার রাজ্য ছিল সীমানার দিক থেকে ছোট কিন্তু স্বতন্ত্র। সেই সময় রাজা সুবল গান্ধারের সিংহাসনের অধিপতি। রাজা সুবল তার আদরের পুত্রী গান্ধারীর বিবাহের জন্য জ্যোতিষ ডাকলেন। জ্যোতিষ গণনা করে জানালেন গান্ধারী মাঙ্গলিক, অর্থাৎ গান্ধারীর কুণ্ডলিতে মঙ্গল দোষ আছে। এই মঙ্গল দোষের কারণে তার বিবাহ জীবন সুখের হবে না, তাই এর প্রতিকার করে তবেই বিবাহ দিতে হবে, এমনটাই জ্যোতিষীর নির্দেশ ছিল। তাই রাজা সুবল অনেক ভেবেচিন্তে রাজ জ্যোতিষীর কথা মতো একটা ছাগলের সাথে তার বিবাহ দেন। এর ফলে গান্ধারীর মঙ্গল দোষ কেটে যায়। এর কিছুদিন পরেই বিশাল সেনা নিয়ে ভীষ্ম গান্ধার আসে, কিন্তু কোনো প্রকার আক্রমণ না হওয়ায় রাজা সুবল খুবই অবাক হয়ে যান। ভীষ্ম বিশাল সেনা নিয়ে এলেও বিনয়ের সাথে রাজা সুবলকে মিত্রতার প্রস্তাব দেন। এতে রাজা সুবল খুশি হলেও কিছুটা অবাকও হন। ভীষ্ম এবার গান্ধারের সাথে হস্তিনাপুরের মৃত্যুতাকে আত্মীয়তায় বদলাতে চান। তিনি গান্ধারীকে হস্তিনাপুরের কুলবধূ করে নিয়ে যেতে চান। রাজা সুবল খুব খুশি হন গান্ধার রাজ্যের মতো একটা ছোট্ট রাজ্য যে হস্তিনাপুরের মতো এত বড় একটা সাম্রাজ্যকে পাশে আত্মীয় হিসেবে পাবে। তবে তারা এই সম্পর্কে রাজি। আর রাজা পাণ্ডু একজন দায়িত্ববান রাজা এবং সুপাত্র, তাই রাজা সুবল কোনো আপত্তি করেন না। সমস্যা শুরু হয় এখান থেকেই। ভীষ্ম পাণ্ডুর জন্য নয় বরং ধৃতরাষ্ট্রের জন্য গান্ধারীর বিয়ের প্রস্তাব রেখেছেন। ধৃতরাষ্ট্র ছিল জন্মান্ধ। রাজা সুবল তার সুপুত্রী গান্ধারীর সাথে ধৃতরাষ্ট্রের বিবাহ দিতে না চাইলে ভীষ্ম তার বিশাল সেনা রাজা সুবলকে দেখায়। ভীষ্ম যে পরিমাণে সেনা নিয়ে গান্ধারে এসেছিল সেই সেনার এক ভাগই পুরো গান্ধারকে মিটিয়ে দিতে পারত। তাই এক প্রকার রাজ্যের কথা ভেবেই গান্ধারীকে বিবাহ করতে হয় অন্ধ ধৃতরাষ্ট্রকে। এই পর্যন্ত এক কন্যার আত্মত্যাগ দেখলাম আমরা, কিন্তু এরপর ভীষ্ম যা করে তা মেনে নেওয়ার অযোগ্য। বিবাহের পর ধৃতরাষ্ট্র জানতে পারে এর আগে গান্ধারীকে এক ছাগলের সাথে বিবাহ দেওয়া হয়। ধৃতরাষ্ট্র গান্ধারীর দ্বিতীয় স্বামী। একে তো গান্ধারী নিজের ইচ্ছায় চিরকাল চোখে পট্টি বেঁধে রাখার প্রতিজ্ঞা করে, তার উপর গান্ধারী যে মাঙ্গলিক ছিল তা না জানিয়ে বিবাহ দেওয়ায় ধৃতরাষ্ট্র আর ভীষ্মের কাছে অপরাধ বলে তা মনে হয়। তাই ভীষ্ম রাজা সুবল আর তার সপুত্রকে বন্দী বানায়। তারা যাতে না খেতে পেয়ে মারা যায় তার জন্য তাদের খাবার হিসেবে এক মুঠো করে চাল দেওয়া হতো। রাজা সুবল নিজের চোখের সামনে নিজের সন্তানদের মৃত্যু দেখতে থাকেন। তিনি জানতেন তার কনিষ্ঠ সন্তান শকুনি খুবই বুদ্ধিমান, আর তাই তিনি সব খাবার শুধুমাত্র শকুনিকেই দিতেন। এর ফলে একে একে রাজা সুবলের সব পুত্র অনাহারে মারা যায়। একে একে রাজা সুবল তার সব পুত্রের মৃত্যু চোখের সামনে দেখতে থাকেন। অবশেষে রাজা সুবল মৃত্যুর পূর্বে তার অস্থি দিয়ে এক অভিশপ্ত পাশা নির্মাণ করতে আদেশ দেন শকুনিকে, যে পাশা একমাত্র শকুনির আদেশ অনুসারে চলবে। নিজের পিতা আর ভাইদের নিজের চোখের সামনে খিদের জ্বালায় মরতে দেখে শকুনি এর থেকেই তার
মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। এই সময় থেকেই সে কৌরবদের বিনাশের প্রতিজ্ঞা করে, তার পুরো জীবন লাগিয়ে দেয় কৌরবদের বিনাশের জন্য। আর এই বিনাশের প্রধান অস্ত্র ছিল তার পাশা। সেই অভিশপ্ত পাশার খেলায় যুধিষ্ঠিরকে হারানো হয়, এমনকি পাণ্ডবদের বনবাসেও পাঠানো হয়। সবকিছুতেই শকুনির বুদ্ধি কাজ করেছিল। এরপর শকুনি হস্তিনাপুরে পাকাপাকিভাবে থাকতে শুরু করে। তাকে গান্ধারের রাজা করা হলেও তার প্রতিশোধ স্পৃহা তাকে বারবার হস্তিনাপুরে টেনে আনে। সে প্রথমে নিজের চতুরতার জালে ফাঁসায় ধৃতরাষ্ট্রকে। ধৃতরাষ্ট্র হস্তিনাপুরের রাজা হতে চেয়েছিল, কিন্তু জন্মান্ধ হওয়ার কারণে ভীষ্ম পাণ্ডুকে রাজ সিংহাসনে বসায়। হস্তিনাপুরের বিবাদ এখান থেকে শুরু হয়, আর এই বিবাদে শকুনির অস্ত্র হয়ে ওঠে ধৃতরাষ্ট্র। এই সময় বিধাতা শকুনির সাথ দেয়। রাজা পাণ্ডুকে এক ঋষি অভিশাপ দেয়। রাজা পাণ্ডু হস্তিনাপুরের কোনো উত্তরাধিকারী দিতে পারবে না, তাই তিনি তার দুই পত্নী কুন্তী আর মাধুরীকে নিয়ে সন্ন্যাস গ্রহণ করে বনবাসে চলে যান। আর ধৃতরাষ্ট্র প্রতীকী রাজা হিসেবে হস্তিনাপুরের রাজ সিংহাসনে বসেন। রাজার প্রধান প্রতিনিধি হিসেবে রাজ্য শাসন করতে থাকে ধৃতরাষ্ট্র। তবে রাজসভায় পিতামহ ভীষ্ম আর মন্ত্রী বিদুরের পরামর্শে রাজ্য চালালেও অন্দরমহলে ধৃতরাষ্ট্রের প্রধান পরামর্শদাতা ছিল শকুনি। কিন্তু ধৃতরাষ্ট্রকে বশে করা এত সহজ ছিল না, তাই শকুনি অপেক্ষা করে গান্ধারীর শতপুত্রের জন্মের অপেক্ষায়। গান্ধারী আর ধৃতরাষ্ট্রের প্রথম পুত্রের জন্ম হতেই প্রকৃতি যেন জ্বলে ওঠে চারিদিকে। চারিদিকে শুধু বিনাশ আর বিনাশ। এই সংকেত ছিল ভবিষ্যতের বিনাশে। তাই বিদুর এই শিশুকে হত্যা করার পরামর্শ দেন, কিন্তু এই শিশু ছিল শকুনির প্রধান অস্ত্র। সে ধৃতরাষ্ট্রকে বিদুরের কথা না শোনার পরামর্শ দেয়। ধৃতরাষ্ট্র শকুনির পরামর্শ সঠিক মনে করে আর আশীর্বাদ করে যে তার এই পুত্র কখনো যুদ্ধে পরাজিত হবে না, কেউ তাকে যুদ্ধে পরাজিত করতে পারবে না, তাই তার নাম হবে দুর্যোধন। এই দুর্যোধন ছিল অলক্ষ্মীর অবতার। মহাভারতে উঠে আসা প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো দেবতার অবতার ছিল। আপনারা যদি জানতে চান কে কার অবতার ছিল তবে কমেন্টে জানান। এই দুর্যোধনকে অস্ত্র বানিয়ে শকুনি কৌরব বংশে ফাটল ধরায়। কৌরব বংশ থেকে বিচ্ছিন্ন করে মহারাজ পাণ্ডুর পুত্রদের আলাদা করে নাম দেন পঞ্চপাণ্ডব রূপে। এসব শকুনির নির্দেশে হয়। একের পর এক ষড়যন্ত্র করে পাণ্ডবদের বারবার বনবাসে পাঠায় শকুনি। পাশা খেলায় সবকিছু ছিনিয়ে নেয়। এই পর্যন্ত শকুনি তার প্রতিশোধ নিয়েছে ঠিক ছিল, কারণ যে ভীষ্ম তার পরিবারকে নির্দয়ভাবে মেরে ফেলেছিল তার পরিবারকে কষ্ট পেতে নিজের চোখে দেখছে শকুনির ষড়যন্ত্রে। কিন্তু শকুনি পাপ করে তখনই যখন সে পাশা খেলায় দ্রৌপদীকে এবং দ্রৌপদীকে ভরা রাজসভায় বস্ত্রহরণ করায়। ভীষ্ম শকুনির পিতা আর শত ভাইকে হত্যার খেলা খেললেও গান্ধার পরিবারের একজন কুলবধূ বা রাজমহিষীদের অপমান করেননি। শকুনি শুধু নিজেই অপরাধ করেনি, ভীষ্ম, দুর্যোধন, দুঃশাসন, দ্রোণ সকলকেই বাধ্য করে এই অপরাধের সঙ্গ দিতে। এই অপরাধের পরিণামই ছিল বলা হয় শকুনি ছিল পাশা খেলায় অতুলনীয় ওস্তাদ, যার কারণে যে কোনো খেলায় সে জয়ী হতে পারত। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয় তখন শকুনি সরাসরি যুদ্ধে অংশ নেয়, যদিও তার আসল শক্তি ছিল বুদ্ধি ও ষড়যন্ত্র। তবুও যুদ্ধক্ষেত্রে সে পাণ্ডবদের বিপক্ষে দাঁড়ায়। যুদ্ধের প্রথম কয়েকদিনে শকুনি খুব বেশি সক্রিয় ছিল না, বরং কৌশল শেখাতেই ব্যস্ত ছিল। কিন্তু যুদ্ধ যত এগোতে থাকে একে একে কৌরব সেনাপতিরা নিহত হয়। ভীষ্ম, দ্রোণ, কর্ণ সবাই মারা যায়। তখন শকুনি বাধ্য হয়ে সামনের সারিতে নামতে থাকে। শকুনি ছিল দুর্যোধনের প্রধান উপদেষ্টা। সে জানতো সরাসরি যুদ্ধের শক্তিতে কৌরবরা পাণ্ডবদের হারাতে পারবে না, তাই সে বিভিন্ন কৌশল করে। দ্রৌপদীর অপমানের মূল পরিকল্পনাকারী ছিল শকুনি। তাই অনেকেই বলেন যদি শকুনি না থাকতো তবে কুরুক্ষেত্রের যুদ্ধই হতো না। তাই তার মৃত্যু যুদ্ধক্ষেত্রে একটি বড় মোড় নিয়ে আসে। মহাভারতের 18 দিনের যুদ্ধে 18তম দিনেই শকুনের মৃত্যু ঘটে। সেই দিন পাণ্ডবরা শপথ নেয় শকুনি ও দুর্যোধনকে শেষ না করা পর্যন্ত যুদ্ধ থামানো হবে। তো শপথ নেয় দুঃশাসনকে হত্যা করার, আর সহদেব শপথ নেয় মামা শকুনিকে হত্যা করার। সহদেব বিশেষভাবে প্রতিজ্ঞা করেছিলেন যে আমার পরিবারের সর্বনাশের মূল কারণ তাকে আমি শেষ করব। যুদ্ধক্ষেত্রে সহদেব শকুনিকে আক্রমণ করে, কারণ শকুনি তলোয়ার বাজিতে ওস্তাদ ছিল আর সহদেবও তলোয়ার বাজিতেই ভালো যুদ্ধ করতে পারত। প্রচণ্ড যুদ্ধের পর সহদেব তার প্রতিজ্ঞা পূর্ণ করে, শকুনিকে বধ করে। এর মাধ্যমে
গান্ধারীর ভাই এবং কৌরবদের ষড়যন্ত্রকারী শকুনির সমাপ্ত ঘটে। শকুনির মৃত্যু শুধু এক ব্যক্তির পতন ছিল না, বরং ধূর্ততা ও প্রতারণার এক যুগের সমাপ্তি ছিল। যদিও সে খলনায়ক, তবে বুদ্ধি ও কৌশলের জন্য ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে সে। তাই মহাভারতের কথা যখনই আসে শকুনির নাম অবশ্যই আসবে। শকুনি মামার মৃত্যু আমাদের শেখায়, যত ধূর্ততা বা প্রতারণায় থাকুক না কেন, শেষ পর্যন্ত সত্য আর ন্যায়ের জয় হয়। বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি মহাভারতের এমন আরও অজানা কাহিনী শুনতে চান তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।